আরআরএম স্টিল নিবেদিত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ইশরাত জাহান। দিনে বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে স্টুডিওতে আছেন প্রথম আলো যুগ্ম সম্পাদক সোহরাব হাসান এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব আজাদ মজুমদার। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি সংবাদ সম্প্রসারণে। আমরা প্রথমেই আলোচনা করতে চাই মহাখালীর আমতলীতে যে অবরোধ করছেন তিতুমিরের শিক্ষার্থীরা, সেই ব্যাপারটা নিয়ে। শিক্ষা উপদেষ্টা এর মধ্যে বলেছেন যে দাবির মুখে সরকার দেশে কোনো বিশ্ববিদ্যালয় স্থাপন করবে না। তো একদমই হঠাৎ করে এই ঘোষণাটা আমরা শুনলাম। আমরা অপেক্ষা করছিলাম যে সরকারের পক্ষ থেকে কিছু বলা হয় কিনা বা আলোচনা করা হয় কিনা। এখন শিক্ষার্থীরা এই ঘোষণার পরপরই আমরা শুনেছি যে শিক্ষার্থীরা মহাখালীর আমতলীতে এক অংশ চলে গেছেন, আরেক অংশ চলে গেছেন গুলশান একের সড়কের ওই জায়গাটাতে। এখন আপনাদের পর্যবেক্ষণ আশা করছি সোহরাব হাসান যদি শুনুন। ধন্যবাদ এবং শুভেচ্ছা আজাদ ভাইকে। বিষয়টা হলো যে দাবি দেওয়া আন্দোলন এটা গণতান্ত্রিক সমাজে বা রাষ্ট্রে এটি কী বলে ন্যায্য, কিন্তু দাবি দেওয়ার ধরন বা আন্দোলনের ধরনটা আমি আমার দাবি আদায় করতে যে অন্যের কিন্তু সমস্যা তৈরি করতে পারি না, অন্যের ভোগান্তি হয় সেটি করতে পারি না। প্রথম হচ্ছে 7 কলেজ আন্দোলনটা কিন্তু 7 কলেজের, শুধু তিতুমির নয়। তিতুমিরের যে তরুণ বন্ধুরা শিক্ষার্থীরা আন্দোলন করছে তাদের প্রতি আমাদের সহানুভূতি আছে, সহমর্মিতাও আছে, কিন্তু আন্দোলন ন্যায্যতা অন্যায্যতা এবং বিচার করার মানে কিভাবে এটা আদায় করা যাবে। এখন তিতুমির যে ধরনের কলেজ, বাংলাদেশে কিন্তু এরকম বড় কলেজ অনেকগুলো আছে। এখন সব কলেজই যে দাবি করে যে এখানে একটি বিশ্ববিদ্যালয় হতে হবে, তাহলে তো বাংলাদেশে আর কলেজ থাকবে না। বিশেষ করে সিলেটে এমসি কলেজের কথা যদি বলি, না এমসি কলেজ, বিএম কলেজ, এমএম কলেজ, আপনি বিএল কলেজ, অর্থাৎ পাকিস্তান আমলে যে সব কলেজ নামকরা কলেজ ছিল এবং প্রতিটি বড় বৃহৎ জেলা যে প্রত্যেক কলেজ ছিল এবং সেই কলেজগুলো খুবই নামকরা। অনেক কলেজ তো বিশ্ববিদ্যালয়ের চেয়ে ছাত্র শিক্ষার্থী অনেক বেশি। এখন কথা হচ্ছে একটি কাঠামো, এবং এই বলবো যে এই দুর্ভোগের পিছনে বিগত সরকারের ভুল সিদ্ধান্ত। জাতীয় বিশ্ববিদ্যালয় এমনভাবে গঠন করা হয়েছে যে তারা কোনো কিছুই করতে পারছিল না, মানে সামাল দিতে পারছিল না, যার ফলে একটা সমাধান আনলো যে 7 কলেজকে আলাদা করা। এখন আপনি ঢাকা কলেজকে এই 7 কলেজের মধ্যে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘাড়ে চাপিয়ে দিলেন। সিটি কলেজ তো তার চেয়ে কোনো অংশেই কম নয়, এবং বরং যে তাদের পরীক্ষার ফলাফল অনেক ভালো। আচ্ছা যাই হোক, যে এটা অতীত ইতিহাস না, যে 7 কলেজের অধ্যক্ষের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এরা বৈঠক করে এক সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নেবে না, এবং পরে একটা মোটামুটি কোনো ঘোষণা আসেনি যে এই 7 কলেজ পরিচালনার জন্য একটি বিশ্ববিদ্যালয় করার চিন্তাভাবনা আছে সরকারের। এখন এর মধ্যে যদি এই 7 কলেজ বলে যে না আমরা 7টা বিশ্ববিদ্যালয় চাই, এটি তো বোধহয় সম্ভব না। এখন আলোচনা, হ্যাঁ আমি মনে করি যে সরকারের পক্ষ থেকে কেউ এসে ছাত্রদের বোঝাতে পারতো, আলোচনা করতে পারতো, অথবা তাদের প্রতিনিধি নিয়ে আলোচনা করতে পারতো, কিন্তু মানে এইরকম যদি অবস্থা হয় যে এই বিশ্ববিদ্যালয় ঘোষণা না করলে আমরা রাজপথ ছাড়ব না, এটি কিন্তু এক ধরনের মানুষকে জিম্মি করা বা সরকারকেও জিম্মি করা। সরকারকে জিম্মি করলে হয়তো সরকারে কয়েকজন ব্যক্তি মানে সরকারে যারা আছেন, কিন্তু মানুষকে সাধারণ মানুষকে জিম্মি করার আর তো এখতিয়ার কারণে আমি আশা করি যে এটি একটি শান্তিপূর্ণ সমাধান হওয়া উচিত। শিক্ষা উপদেষ্টার ঘোষণা দিয়েছে, কিন্তু তিনি তারপরও আমি মনে করি যে এই ছাত্রদের প্রতিনিধিদের নিয়ে আলোচনা করতে পারেন। এই তিতুমির কলেজের অধ্যক্ষ এবং আরও যারা পরিচালনায় বোর্ডে আছেন তাদের নিয়ে আলোচনা করে এর একটা মানে গ্রহণযোগ্য সমাধান এবং উভয়ের জন্য, মানে কোনো কিছু চাপিয়ে দেওয়া না। শিক্ষা উপদেষ্টা যেভাবে বলছেন হয়তো ছাত্ররা ক্ষুব্ধ হতে পারেন, কিন্তু বাস্তবতা বুঝতে হবে যে এটি সম্ভব কি সম্ভব নয়। জি ধন্যবাদ সোহরাব হাসান। আজাদ মজুমদার, আপনার পর্যবেক্ষণ শুনবো। আসলে সৌরভ ভাই যেটা বলেছেন এরপরে আর খুব বেশি কিছু বলার থাকে না, উনি সব কিছুই মোটামুটি টাচ করেছেন। বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যেটা হচ্ছে যে এখন সরকার যদি দাবির মুখে বিশ্ববিদ্যালয় ঘোষণা করেও দেয়,
তাহলে তিতুমির কলেজের ছাত্রদের সার্টিফিকেটের পাশে বিশ্ববিদ্যালয়ের ছাত্র এটা লেখা হবে, কিন্তু তাদেরকে বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষা, একটা বিশ্ববিদ্যালয় থেকে একজন মানুষ যা শিখে সেই শিক্ষাটা কি তারা পাবে কিনা। ছাত্রদের প্রথম চাওয়াটা হচ্ছে আসলে শিক্ষার মান বাড়ানো। আমি যেটা বিশ্বাস করি, শিক্ষার মান বাড়ানোর জন্য বা তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করতে কোনো সমস্যা হওয়ার কথা না। যদি তিতুমির কলেজে প্রয়োজনীয় অবকাঠামো থাকে বা প্রয়োজনীয় লোকবল নিয়োগ দেওয়া যায় বা প্রয়োজনীয় সব কিছু একটা বিশ্ববিদ্যালয়ের জন্য যে রিকোয়ারমেন্টগুলো আছে, এই রিকোয়ারমেন্টগুলো যদি তৈরি করা যায় তাহলে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করতে অসুবিধা নাই। দেশে 100টা যদি বিশ্ববিদ্যালয় থাকে 101টাও থাকতে পারে, এগুলো নিয়ে কোনো দ্বিমত নেই। কারণ বিশ্ববিদ্যালয় আমরা বিশ্বাস করি বা আমি ব্যক্তিগতভাবেও বিশ্বাস করি যে একটা বিশ্ববিদ্যালয় তখনই একটা শিক্ষা প্রতিষ্ঠানকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা উচিত যখন সেটাতে বিশ্ববিদ্যালয় হওয়ার মতো প্রয়োজনীয় উপকরণ থাকে, প্রয়োজনীয় জনবল কাঠামো থাকে এবং শিক্ষার মানটা সেই পর্যায়ে যায়। তিতুমির কলেজের বিশ্ববিদ্যালয় করার জন্য যদি তাদের ছাত্রদের দাবি থাকে, সেটা নিয়ে আলোচনা হতে পারে কিভাবে এটাকে বিশ্ববিদ্যালয় করতে গেলে এটার জন্য প্রয়োজনের কি কি বিষয় আছে সেইগুলো আলোচনা করে সেগুলো নিয়ে বিশ্ববিদ্যালয় এটা একসময় হয়তো ঘোষণা করাও হতে পারে। কিন্তু বলা নেই কোনো কথা কওয়া নেই, আমি রাস্তায় এসে বললাম আমাকে একটা বিশ্ববিদ্যালয় করে দিতে হবে, এটা খুবই সরকারের দিক থেকে খুবই একটা ঝুঁকিপূর্ণ কাজ হবে যদি এই দাবি মেনে নেওয়া হয়। কারণ এতে করে আসলে একটা প্যান্ডোরার বাক্সই খুলে দেওয়া হবে আমরা মনে করি। কারণ তাহলে এই কী ধরনের দাবিতে সারা দেশে আর অনেকগুলো কলেজের ছাত্ররা নেমে আসতে পারে, তাহলে দেশে একটা চরম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হবে। তো এই বিশৃঙ্খল পরিস্থিতি তো আসলে সরকার অ্যালাউ করতে পারে না। কারো যদি দাবি থাকে, দাবি যদি ন্যায্য হয়, তাহলে তার ন্যায্য দাবিটাকে তাকে যুক্তি দিয়ে প্রতিষ্ঠা করতে হবে, রাস্তায় দাঁড়িয়ে মানুষকে জিম্মি করে না। তিতুমির কলেজের ছাত্রদের প্রতিও আমাদের আবেদন থাকবে সরকারের পক্ষ থেকে যে আপনাদের যদি দাবিটার মধ্যে ন্যায্যতা থাকে তাহলে আপনারা এটা নিয়ে জনমত গঠন করুন, এটা নিয়ে লেখালেখি হোক, এটা নিয়ে কথা হোক, টেলিভিশন চ্যানেলে কথা হোক। তারপরে যদি জনমতটা এরকম থাকে যে হ্যাঁ তিতুমির কলেজ আমাদের একটা বড় শিক্ষা প্রতিষ্ঠান, এটাকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করার প্রয়োজন, তাহলে সরকার অবশ্যই সেটা ভেবে দেখবে এবং ভেবে দেখে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করার জন্য যা যা সাপোর্ট সরকারের দিক থেকে দেওয়া প্রয়োজন সেগুলো দিয়ে তারপর এটাকে বিশ্ববিদ্যালয় করতে হবে। এখন ওভারনাইট এসে রাস্তায় দাঁড়িয়ে দাবি করলে যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠানকে বিশ্ববিদ্যালয় করে দেয়, তাহলে পরের দিন যদি কোনো কিন্ডারগার্টেন এসে দাবি করে যে আমাকে হাই স্কুলে রূপান্তর করতে হবে, তো এই ধরনের দাবি দেওয়া তো চলতেই থাকবে, এগুলো অনন্তকাল ধরে চলতে থাকবে। এগুলো তো আসলে কোনো মানে সমাধানের কোনো আসলে পথ না, বা এগুলো আসলে যৌক্তিক কোনো দাবি বলেও মনে হয় না। শিক্ষা উপদেষ্টা মাননীয় উনি যথার্থই বলেছেন যে কোনো দাবির মুখে বা কোনো আলটিমেটাম দিয়ে কেউ কোনো একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে পারে না। আর এটা যদি সরকার করে তাদের কারো দাবির মুখে, তাহলে এরকম দাবি নিয়ে আরও অনেকেই আসবে, তখন আসলে পরিস্থিতিটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার যথেষ্ট আশঙ্কা থাকবে। জি আজাদ মজুমদার, একটা ব্যাপার যে মানে এখনকার যে ঘটনাটা যে তিতুমিরের শিক্ষার্থীরা দুই ভাগে ভাগ হয়ে আমতলীতে আর গুলশানে চলে গেছেন, তো এই জায়গাটায় এখন মানে তারা আবার এটা অভিযোগও করেছিলেন যে সরকারের পক্ষ থেকে তাদের সঙ্গে কেউ কথা বলে নাই বা তাদের সাথে যোগাযোগ করে নাই। মানে আপনার কি মনে হয় কিনা যে প্রয়োজন ছিল কিনা বা সরকার তাদের সাথে একটু আলাপ? সরকারের পক্ষ থেকে যদি তাদের সাথে যোগাযোগ করতে হয় তাহলে সেটা তাদের ক্যাম্পাসে গিয়ে যোগাযোগ করবে। রাস্তায় তো সরকার কারো বিশ্ববিদ্যালয় নিয়ে আলোচনা তো রাস্তায় হয় না, এই আলোচনা হবে ক্যাম্পাসে। তারা ক্যাম্পাসে ফিরে যাক, সরকার অবশ্যই তাদের কথা শুনবে, তাদের দাবি দেওয়া, তাদের যৌক্তিক দাবি দেওয়াগুলো, তাদের দাবির যৌক্তিকতা তারা সরকারকে যদি বোঝাতে সক্ষম হয় তাহলে অবশ্যই সরকার তাদের দাবি মেনে নেবে। কিন্তু বিশ্ববিদ্যালয় গঠন হবে কি হবে না এই আলোচনা তো রাস্তায় জনগণকে অন্য মানুষকে জিম্মি করে হতে পারে না। এটা এই আলোচনা যদি হতেই হয়, এটা একান্তই এই আলোচনা হতে হবে নির্দিষ্ট ক্যাম্পাসে। জি সোহরাব হাসান, আপনার কাছে একটু একটা লাইন শুনতে চাই এই ব্যাপারে। না, এটা দুটো হতে পারে। একটা ক্যাম্পাসে হয়তো এক ধরনের এখন উত্তপ্ত পরিস্থিতি, সুতরাং ক্যাম্পাসে আলোচনাটা ঝুঁকিপূর্ণও হতে পারে। সেক্ষেত্রে আমি মনে করি সরকারের পক্ষ থেকে, বিশেষ করে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই আন্দোলন যারা করেছে তাদের প্রতিনিধিদের মানে বাছাই করা প্রতিনিধিদের 10 জন হতে পারে, 5 জন হতে পারে, 8 জন হতে পারে, যে তাদের শিক্ষা উপদেষ্টা, প্রয়োজনে প্রধান উপদেষ্টাও বসতে পারেন। কারণ এই সরকার তো ছাত্রদের আন্দোলনের মধ্য দিয়ে এই সরকার এসেছে। সুতরাং এই যারা আন্দোলন করছে তারাও ছাত্র এবং তরুণ, সুতরাং তরুণদের ভাষা সরকার বুঝে নেবে আশা করি। জি ধন্যবাদ। আমরা এবার এই যে জুলাই গণঅভ্যুত্থানে আহতরা যে শ্যামলী সড়ক অবরোধ করেছেন, 8 ঘন্টা পর সড়ক ছেড়ে দিয়েছেন, সেটা নিয়ে একটু আলোচনা করতে চাই। যে এর আগেও স্বাস্থ্য উপদেষ্টাকে নিটোরে খুব সম্ভবত ঘেরাও করা হয়েছিল, তখন আশ্বাস দেওয়া হয়েছিল, সেই আশ্বাস মানে বাস্তবায়নের পথে আসলে কতদূর এগিয়েছে, কেন বারবার হচ্ছে অসুস্থ শিক্ষার্থীদেরকে রাস্তায় নেমে তাদের সুচিকিৎসার জন্য দাবি তুলতে হচ্ছে?
আসলে এটি খুবই দুঃখজনক যে প্রায় 6 মাস হতে চলল এই জুলাই ছাত্র গণ অভ্যুত্থানের। 6 মাস পরেও 3 মাস আগে কিন্তু তারা রাস্তায় নেমেছিল এবং 3 উপদেষ্টা সেখানে যেয়ে তাদের আশ্বাস দিয়েছিলেন, তাদেরকে ঘরে ফিরিয়ে নিয়েছিলেন এবং যারা চিকিৎসাধীন ছিলেন হাসপাতালে তারা চিকিৎসাধীন ছিলেন। যদি ধরে হাসপাতালে 10,000 বা তার চেয়ে কম আহত ব্যক্তি থেকে থাকেন, তাদের চিকিৎসা করা বা তাদের প্রতি দৃষ্টি দেওয়া এটি আমার মনে হয় যে এই সরকারের পক্ষে অসম্ভব নয়। এখন এটি কারা করবে? স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রথম দায়িত্ব। দ্বিতীয় হচ্ছে জুলাই ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠান করা হয়েছিল, যার এবং মাঝখানে দেখলাম যে সেখান থেকে আবার সার্জিস আলম পদত্যাগ করেছেন, তারপরে তো প্রতিষ্ঠান আছে এবং এটি এর পিছনে সরকারের তো সম্পূর্ণ সমর্থন আছে। আর এই আহত ছাত্রদের চিকিৎসা এবং যারা নিহত হয়েছেন অর্থাৎ শহীদ পরিবারের স্বজনদের মানে তাদের পুনর্বাসন বা এই পরিবারগুলোকে পুনর্বাসন তাদের দেখা। একজন মা, বিথি নামে একজন মা কাঁদছিলেন এবং বলছিলেন প্রথম আলোর সঙ্গে কথা বলতে যে তার স্বামী ছিলেন একজন চালক, একজন গাড়ি চালক, তার 2টি মেয়ে এবং 2টি মেয়ে পড়াশোনার করছিল। এখন তাদের এই অভাবের কারণে পড়াশোনার একটি মেয়েকে তারা মাদ্রাসায় দিতে বাধ্য হয়েছেন। তো এটি স্বেচ্ছায় মাদ্রাসায় যে কেউ দিতে পারেন, কিন্তু যদি আর্থিক কারণে দিতে হয় এবং এই ছাত্র গণ অভ্যুত্থানের পর তাদের বাবার আত্মত্যাগের পর সেটি কিন্তু খুব বেদনাদায়ক। আমি আশা করি যে প্রতিটি পরিবারে, এখানে উপপ্রেস সচিব আছেন, আমি তার কাছে ব্যক্তিগতভাবে আবেদন জানাবো যে এই বিষয়গুলো, যে এই তালিকা করা খুব কঠিন। আমাদের শহীদদের তালিকা কিন্তু করতে পারিনি। প্রথমত শহীদদের তালিকা করে কাকে কিভাবে পুনর্বাসন করা যায়, আর আহতদের চিকিৎসা। তা আহতদের চিকিৎসার ব্যাপারে কিন্তু সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন, যদিও সেটি যথেষ্ট নয় বলেই তারা রাস্তায় নেমেছে। একটা হচ্ছে যে কিছু রোগীকে বাইরে পাঠানো হয়েছে যাদের গুরুতর আহত, বিদেশ থেকে চিকিৎসকও আনা হয়েছে। সুতরাং এটার মধ্যে একটা ভুল বোঝাবুঝি বা একটা দূরত্ব তৈরি হয়েছে। আর বলবো যারা ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, রাজনৈতিক দলগুলোরও দায়িত্ব আছে। তারা তো আমরা দেখলাম যে বিভিন্ন জায়গায় মানে সাহায্য করছেন এবং তার ছবি পত্রিকা টিভিতে আসছে, কিন্তু তারা তাদের প্রতি কতটা দায়বদ্ধ বা কতটা রয়েছে নিজ দলের কর্মী ছাড়া। মনে করি রাজনৈতিক দলগুলোরও দায়িত্ব আছে, কারণ এটি আন্দোলন করতে যেয়ে তারা কেউ জীবন দিয়েছেন, কেউ আহত হয়েছেন। তো এর একটা তালিকা করে কোন হাসপাতালে কতজন আহত চিকিৎসা নিচ্ছেন, তার কার কি প্রয়োজন, এটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রয়োজনে অন্য মন্ত্রণালয়গুলো মিলে এই ব্যাপারে একটা আন্তঃমন্ত্রণালয় কমিটি করা যেতে পারে, যে সবাই, কারণ সব কিছুর সঙ্গে কিন্তু অর্থ জড়িত, সেখানে অর্থ মন্ত্রণালয়ের সহায়তা না পেলে এটা করতে পারবে না। হ্যাঁ, এরকম একটি করা খুবই জরুরি মনে করি, যাতে একজন আহত ব্যক্তিও না বলতে পারেন তিনি চিকিৎসা পাননি বা যথাযথ চিকিৎসা পাননি, আর একজন নিহতের পরিবারও না বলতে পারেন যে তাদের সরকার উপেক্ষা করেছে বা তাদের প্রতি দৃষ্টি দেয়নি। জি, ধন্যবাদ। আজাদ মজুমদার, আপনার কাছে একই ব্যাপারে জানতে চাই। 6 মাস তো হয়ে গেল, সুচিকিৎসা তো ওনাদের প্রাপ্য, অবশ্যই মানে দেরিটা কেন হচ্ছে বা কোথায় সমস্যা? না, দেরি এটা আসলে খুব আনফরচুনেট যে হ্যাঁ, সবার চিকিৎসা এখনো শেষ হয়নি। অনেকে আহত আছেন যাদের দীর্ঘমেয়াদী চিকিৎসা প্রয়োজন, এবং তাদের মধ্যে আসলে এক ধরনের অনিশ্চয়তাও দেখা দিয়েছে, কারণ এতদিন পরেও সুস্থ না হওয়ার ফলে তারা শুধু যে তারা আহত অবস্থায় হাসপাতালে দিন কাটাচ্ছেন তা না, জীবন নিয়েও তাদের মধ্যে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই অনিশ্চয়তাটা আসলে কাটিয়ে তোলা বা তাদেরকে মানসিক সাপোর্ট বা শুধু আর্থিক কিছু টাকা পয়সা দিলেই যে তাদের সব কিছু ঠিক হয়ে যাবে বা তারা সুস্থ হয়ে যাবে এরকম না বিষয়টা, কারণ শুধু টাকা দিয়ে তো সবাইকে সুস্থ করে তোলাও সম্ভব না। এখানে মানসিক সমর্থনের একটা বিষয় আছে, আর্থিক সমর্থনের একটা বিষয় আছে, পাশাপাশি সুচিকিৎসার একটা বিষয় তো অবশ্যই আছে। তো সরকারের দিক থেকে আমরা শুধু এটুকুই বলতে পারি যে এসব ক্ষেত্রে সরকারের আন্তরিকতার কোনো ঘাটতি নাই, এবং এই ক্ষেত্রে সরকারের আসলে আর্থিক বা কোনো টানাটানিও নাই, আর্থিক টানাটানি নেই। এই কারণে বলবো যে তাদের চিকিৎসায় সরকার
কোনো কার্পণ্য করছে না, যখন যা প্রয়োজন হচ্ছে আর্থিকভাবে অন্তত তা সরকার করার চেষ্টা করছে। যে আপনি হয়তো জেনে থাকবেন ইতিমধ্যে যে 30 জন আহতকে বিদেশে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য, তাদের পিছনে সরকার 20 কোটি টাকা খরচ করেছে। আরও যদি আমি বলি, সিঙ্গাপুর থেকে একটা দল এসেছে, আমেরিকা থেকে একটা বিশেষজ্ঞ চিকিৎসা দল এসেছে, টার্কি থেকে এর আগে একবার এসেছে। তো তারা এসে আপনার চিকিৎসার অ্যাসেসমেন্টগুলো করেছে, যারা এখনও আহত আছেন তাদের প্রয়োজনগুলো দেখেছেন। কারো কারো ক্ষেত্রে তাদেরকে বিদেশ নিয়ে যাওয়ার জন্য অভিমত দিয়েছেন এই চিকিৎসকরাই, তাদেরকে নিয়ে যাওয়ার জন্যও কিন্তু এই তাদের ডাক্তারদের অভিমত অনুসারে নিয়ে যাওয়ার জন্য কাজ করছেন সরকার, যাতে তাদেরকেও বিদেশে পাঠিয়ে আসলে তাদের চিকিৎসাটা করা যায়। আর যে ক্ষতিপূরণের কথা বললেন বা তাদের আসলে এইগুলো তো আর ক্ষতিপূরণ হয় না, যারা হচ্ছে চিকিৎসার জন্য রাস্তায় নেমেছেন, আমি আসছি সেই কথায়। আমি ইতিমধ্যে যারা নিহত আহত আছেন তাদের জন্য সরকার 65 কোটি টাকা দিয়েছেন। এই পুরো বিষয়টা এমন যে বৈষম্য বিরোধী আন্দোলনে এই যে জুলাইয়ের গণ অভ্যুত্থানে যে নিহত আহত এই তালিকাটাও কিন্তু খুব সতর্কতার সাথে করতে হচ্ছে, কারণ এই তালিকার মধ্যে অনেক এলিমেন্ট ঢুকে যাওয়ার চেষ্টা করছে, যেহেতু এখানে একটা আর্থিক লাভের বা অর্থ পাওয়ার বিষয় আছে। এখানে অনেকেই আছে যে আসলে নিহত হয়েছেন কিনা বা এই আন্দোলনে নিহত হয়েছেন কিনা, সো এগুলো যাচাই বাছাই সাপেক্ষ একটা বিষয় এবং এগুলো খুব যত্নের সাথে যাচাই বাছাই করতে হচ্ছে, এই কারণে কিছু সময় লাগছে। আর যে আহতরা যারা রাস্তায় নেমে এসেছেন, এটা খুবই আনফর্চুনেট। এটা সরকার বা আমরা আসলে কেউই আশা করি না যে এটা হবে। এটা সরকার এটা দুঃখ প্রকাশ করে, আন্তরিকভাবে দুঃখিত তাদের এবং তাদের যে এই ব্যথা বেদনা বা তাদের যে এই কষ্ট, এটার সাথে সরকারও সমবেতী। সরকারের দিক থেকে যদি আরও কিছু করণীয় থাকে অবশ্যই সরকার সেটা করবে। পাশাপাশি সৌরভ ভাই যে কথাটা বলেছেন, সব দায়িত্ব বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের উপর যদি আপনারা দেন, এই বৈষম্য বিরোধী আন্দোলনে কৃতিত্ব নেওয়ার জন্য কিন্তু অনেক ভাগীদারকে আমরা এখন দেখি। অনেকেই বলেন যে তারা আন্দোলন করেছেন, তাদের লোক আন্দোলন নিহত হয়েছে, তাদের লোক আহত হয়েছে। এই যারা কৃতিত্ব নেওয়ার জন্য আসলে এইভাবে উঠে পড়ে লাগেন, তাদেরও আমি মনে করি যে কিছু দায়িত্ব আছে এই আহতদের প্রতি। তো তারাও যদি এগিয়ে আসেন, তাহলে আমার মনে হয় সর্বাঙ্গীনভাবে আসলে এই আহতদের জন্য সুচিকিৎসা নিশ্চিত করতে একটু ধন্যবাদ। আমরা একটা বিরতিতে যাব। RRM স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত RRM স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে। স্টুডিওতে আছেন প্রথম আলো যুগ্ম সম্পাদক সৌরভ হাসান এবং প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। এবার আমরা কথা বলতে চাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজকে এক জায়গায় কথা বলেছেন, ভার্চুয়ালি কথা বলেছেন, সেটা নিয়ে তিনি বলেছেন যে যখন কেউ সাহস করেনি তখন স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়িয়ে দেশ সংস্কারের কথা বলেছে বিএনপি। আর দেশ সংস্কারের আলোচনা যত বেশি দীর্ঘায়িত হবে, স্বৈরাচার তত বেশি ষড়যন্ত্রের সুযোগ পাবে। আপনার পর্যবেক্ষণ শুনব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই বক্তব্য, ছাত্র নেতাদের বক্তব্য এবং অন্য দলের, জামাতে ইসলাম সহ অন্য দলের নেতাদের বক্তব্যের মধ্যে একটা স্পষ্ট, প্রচ্ছন্ন না, স্পষ্ট হচ্ছে যে এই বিজয়ের আমি প্রধান ভাগীদার, বিজয়টা আমার জন্যই হয়েছে। তো এই ধরনের যেটি 5 আগস্ট পর্যন্ত কিন্তু এই দ্বিমত, মানে এ ব্যাপারে এই বিতর্ক ছিল না। এখন 5 আগস্টের মূল ছিল কি, লক্ষ্য ছিল কি, স্বৈরাচারের পতন, সেটা হয়ে গেছে। এখন যেটা উচিত ছিল, যেটা অন্তর্বর্তী সরকারকেও কিছুটা বিপদে ফেলছে বা কিছুটা বিব্রত করছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য নাই, ছাত্র নেতাদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য নাই, রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঐকমত্য নাই। এবং ঐকমত্য সব ব্যাপার থাকতে হবে তা না, কিন্তু একটা মোটা দাগে তো এক জায়গায় আসতে হবে। আমরা সংস্কারের ব্যাপারে কতটা সংস্কার চাই, নির্বাচনটা কবে হবে, হ্যাঁ, কেউ বলতে পারে মার্চে হবে, কেউ বলতে পারে জুনে হবে, বা কেউ বলতে পারে 6 মাস পর বা 11 মাস, কিন্তু ঐকমত্যে আসতে হবে। তো নাহলে তো অন্তর্বর্তী সরকারের জন্য কিন্তু এটা বিব্রতকর হবে। আচ্ছা, এখন তারেক রহমান যে কথাটি বলছেন যে যখন কেউ সাহস করেনি, আমার মনে হয় কথার মধ্যে ওই একক কৃতিত্ব নেওয়ার একটা বিষয় আছে, যে আমরা করেছি প্রথম সংস্কার, আমরা দাবি করেছি। সংস্কার হচ্ছে একটা চলমান প্রক্রিয়া। এখন বিএনপি যখন ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ কিন্তু অনেক ভালো ভালো সংস্কার প্রস্তাব দিয়েছিল। তারা বলেছিল একসাথে আন্দোলন, একসাথে আন্দোলন, একসাথে নির্বাচন, একসাথে সরকার গঠন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানও কিন্তু সেটাই বলছে, নির্বাচনের পর তারা একসাথে। এখন সংস্কারটা হচ্ছে আগে মনের, দ্বিতীয় হচ্ছে রাজনৈতিক দলের, যারা রাষ্ট্র পরিচালনা করবে।
সেক্ষেত্রে কতটা তাদের ঐকমত্য আছে। এখন এই তার বক্তব্যের মধ্যে এক ধরনের আস্থার সংকটের পূর্বাভাস আছে। সেটা হচ্ছে সরকারের প্রতি তাদের সংকটটা কার প্রতি? সরকারের প্রতি তাদের একটা আস্থার সংকট আছে, ছাত্র নেতাদের প্রতি তাদের আস্থার সংকট আছে বা ঘাটতি আছে, আবার ছাত্র নেতাদের ঘাটতি আছে, বিএনপির প্রতি আস্থার ঘাটতি আছে। তো এক ধরনের গোলমেলে অবস্থা, ধোঁয়াশা অবস্থা, যেটি এমনি আমরা আলাপ করছিলাম তখন এই ধোঁয়াশা শব্দটা আসছিল। তো এটা স্পষ্ট হওয়া দরকার। সরকার কতটা যাবে, কি করতে চান, রাজনৈতিক দলগুলো কি করতে চান, ছাত্রনেতারা কি করতে চান, এবং এর সাথে আরেকটা কিছু নাগরিক সমাজ। কারণ নাগরিক সমাজ যারা কিন্তু এখন আর আলোচনায় নাই যে তাদের কোনো ভূমিকা ছিল। এই 15 বছরে নাগরিক সমাজের গণমাধ্যম নাগরিক সমাজের অংশীদার, সবাই দালালি করছে তা তো না। অনেক গণমাধ্যম তো নিগ্রহের শিকার হয়েছে, ভয়ভীতির মধ্যে কাজ করতে হয়েছে, জেল জুলুমের শিকার করতে হয়েছে। কিন্তু তাদের কথা কিন্তু এখন কেউ বলে না। সব হচ্ছে রাজনৈতিক দল, যেহেতু তারাই রাষ্ট্র চালাবেন। এখন সংস্কার প্রস্তাব দিয়েছে, এই সংস্কার প্রস্তাব নিয়ে কিন্তু খুব বিরোধিতা করেছে বলে কেউ মনে হয় না। যে কেউ বলেছে যে আরও সংস্কার দরকার। এই 31 দফার মধ্যে আমরা যদি কেউ 32 দফার কথা বলে, কেউ 33 দফার আরও 2 দফা যোগ করে, আমি মনে করি সেটা বাঁকা চোখে দেখবে না। কিন্তু যে মূল সমস্যাটা হয়েছে, পারস্পরিক আলোচনা হচ্ছে না যেভাবে আলোচনা হওয়ার কথা। সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর, সরকারের সাথে ছাত্র নেতাদের, আবার ছাত্র নেতাদের সঙ্গে ছাত্র নেতাদের, রাজনৈতিক দলগুলোর। না হলে হচ্ছে কি, যেভাবে যদি বলে, যে কেউ যদি বলে, এই যে তিতুমির কলেজের কথা বললেন, আজকে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের নির্বাচন ঘোষণা দিল। এখন একটা বড় ছাত্র সংগঠন বলল যে আমরা এই সংস্কার না হলে এই নির্বাচন মানি না, নির্বাচন করব না। করতে পারবে? জাতীয় নির্বাচনের ক্ষেত্রেও সেটি। সুতরাং আমি মনে করি এখানে যত আলাপ আলোচনা হবে, যত তর্ক হবে, যত মানে খোলা মনে কথা বলবে সবাই। আর দেখুন, আপনি প্রতিদিনই পত্রিকা বা টেলিভিশন দেখবেন যে এক দলের নেতা যা বলেন, অন্য দলের নেতা সেটার জবাব দেন, সেটা পাল্টা জবাব দেন। এটি কেন? আমরা কেন একসঙ্গে, আমরা কি চাই? একটা নির্বাচন। তো নির্বাচনটা করতে হলে নির্বাচন করবে জনগণ। নির্বাচনের নিয়ামক শক্তি কিন্তু জনগণ, রাজনৈতিক দলও না, নির্বাচন কমিশনও না, অন্তর্বর্তী সরকারও না। আওয়ামী লীগের আমলে 3টি নির্বাচনে জনগণকে সেই শক্তি, জনগণকে সেই অধিকার দেওয়া হয়নি বলে কিন্তু গণ অভ্যুত্থান। এখন আমরা ভবিষ্যতে এরকম একটা নির্বাচন চাই না যে কেউ বলবে যে এই নির্বাচন মানি না, কেউ বলবে যে এই নির্বাচনে আমরা যাব না, বা নির্বাচন এই সংস্কার না হলে নির্বাচন হতে পারবে না। এই ব্যাপারে ন্যূনতম ঐকমত্য হতে হবে। ধন্যবাদ। সোহরাব হাসান, আজাদ মজুমদার, আপনার কাছেও একই ব্যাপারে জানতে চাই। তারেক রহমান বলেছেন যে জবাবদিহিতা নিশ্চিত করতে হলে দ্রুত নির্বাচন দিতে হবে, কিন্তু আমরা অন্য রাজনৈতিক দলগুলোর কথা যদি শুনি বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা আছেন তাদের কথা যদি শুনি, কিন্তু তাদের কথাটা আবার আমরা দেখি অন্যরকম। আপনার পর্যবেক্ষণটা একটু শুনুন। ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে উনি যে বক্তব্য দিয়েছেন, এই বক্তব্যের সাথে আসলে দ্বিমত করার কোনো সুযোগ নেই। সংস্কারের আলোচনা, যখন আওয়ামী লীগ যখন মানুষকে কথা বলতে দিচ্ছিল না, তখন তারা সংস্কারের কথা বলেছেন, এটা সত্য। কিন্তু তারা সংস্কারের জন্য হয়তো আওয়ামী লীগের প্রতি যথেষ্ট চাপ সৃষ্টি করতে পারেনি, এটাও একটা সত্য। কিন্তু আরেকটা কথা উনি বলেছেন যে যদি সংস্কারের আলোচনা যদি দীর্ঘায়িত হয়, তাহলে স্বৈরাচার তত বেশি সুযোগ নেবে। এটা নিয়েও আসলে দ্বিমত করার সুযোগ নেই। আমি শুধু এটার সাথে একটা পয়েন্ট অ্যাড করতে চাই, সংস্কারের আলোচনা যদি থেমে যায় তাহলেও কিন্তু স্বৈরাচার সুযোগ নিতে পারে। এটা হচ্ছে আমার পয়েন্ট। এই আলোচনাটা চালু রাখতে হবে। এখন আমাদের যে সংস্কার কমিশনগুলো, তাদের প্রাথমিক রিপোর্টটা কিন্তু দিয়েছে। নির্বাচনের সাথে সম্পর্কিত যে সংস্কারগুলো, সেই সংস্কারগুলো কিন্তু মোটামুটি প্রকাশ্যে এসেছে, প্রস্তাবগুলো। এখন আসলে আমাদের আলোচনার বিষয় হওয়া উচিত ছিল, আমি বিশ্বাস করি, বা অন্তর্বর্তীকালীন সরকার বিশ্বাস করে, এই প্রস্তাবগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর তার যে নিজস্ব অভিমত, সেই অভিমতটাকে ঘিরে একটা জনমত তৈরির চেষ্টা করা, যে আমি এইভাবে সংস্কারটা চাই এবং সেই সংস্কারটা আমার মতো করে যাতে হয়, তাতে জনমতটা যেন তৈরি হয়। কিন্তু সেই জনমতের দিকে আসলে কেউ যাচ্ছে না। মানে সংস্কার কিভাবে সেই আলোচনা হচ্ছে না, সেই আলোচনা, সংস্কার প্রস্তাবগুলো নিয়েও আসলে কোনো আলোচনা হচ্ছে না। সবারই একটাই আলোচনা, সেটা নির্বাচন কবে হবে। কেউ চাচ্ছে নির্বাচন এখন হোক, কেউ চাচ্ছে হয়তো আর একটু সময় নেওয়া হোক। এটা রাজনৈতিক দলগুলোর এই চাওয়া পাওয়া থাকতে পারে, এই চাওয়া পাওয়ার মধ্যে কোনো দোষের কিছু নাই। কিন্তু ভালো হতো যদি এই সংস্কারের যে প্রস্তাবগুলো সামনে এসেছে, এই প্রস্তাবগুলোর যৌক্তিকতা নিয়ে তারা যদি প্রকাশ্যে আলোচনা করতেন, ডিবেট করতেন, এবং এই ডিবেটের মধ্য দিয়ে যদি একটা
সুন্দর একটা কিছু বেরিয়ে আসতো, যেটা আসলে রাষ্ট্রের বা জনগণের সর্বাঙ্গীন কল্যাণের জন্য ভূমিকা রাখতে পারবে বলে সবাই বিশ্বাস করত, তাহলে এটা সর্বাঙ্গীনভাবে সবার জন্য ভালো হতো। কারণ এখন আমরা অবশ্যই একটা নির্বাচন চাই সবাই, জাতীয় নির্বাচন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমাদের দেশের এর আগে সর্বসাম্প্রতিক সময়ে যেসব নির্বাচন হয়েছে নিকট অতীতে, এগুলো আসলে নির্বাচন ছিল না, এগুলো নির্বাচনের নামে তামাশা বা প্রহসন ছিল। একটা সুন্দর নির্বাচন প্রয়োজন, কিন্তু সেই সুন্দর নির্বাচন যদি করতে হয় তাহলে সেটা শুধুমাত্র একটা নির্বাচন না। সরকার বা আমাদের জুলাই গণ অভ্যুত্থানের মূল দাবিটা ছিল এমন একটা রাজনৈতিক বন্দোবস্ত যাতে এই রাজনৈতিক সংকটের কোনো পুনরাবৃত্তি না হয়। নির্বাচন ব্যবস্থাটাকেই এমনভাবে ঢেলে সাজানো হোক যাতে এই আসন্ন নির্বাচন যেটা হবে সেটা তো ভালো নির্বাচন হবেই, পরবর্তীতে আবার নির্বাচন তো এটা রিপিট হবে, পরবর্তীতে যে নির্বাচনগুলো হবে সেটাও এইখানকার এই বন্দোবস্তকে অনুসরণ করা হবে, যাতে দেশে আর ভবিষ্যতে কোনো রাজনৈতিক সংকট সৃষ্টি হবে না, জুলাই অভ্যুত্থানের মতো এমন কোনো পরিস্থিতি তৈরি হতে হবে না যাতে হাজারো তরুণকে প্রাণ দিতে হয়। তো সেটা যদি মূল স্পিরিট হয় তাহলে সবার এখানে আমরা বিশ্বাস করি যে একটু হলেও ধৈর্যের পরিচয় দেওয়া উচিত। যারা নির্বাচনের জন্য তো অনেক অপেক্ষা করেছেন, অপেক্ষা না হলে আর একটু অপেক্ষা করেন, কিন্তু অপেক্ষা করেও যদি একটা সুন্দর বন্দোবস্ত রাজনৈতিক গড়ে তোলা যায় তাহলে এটা আসলে সর্বাঙ্গীনভাবে দেশের জন্য, রাজনৈতিক দলের জন্য, জনগণের জন্য, সবার জন্যই মঙ্গলজনক হবে। ধন্যবাদ আজাদ মজুমদার। আমরা আরেকটা বিরতিতে যাব। RRM স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে আরেকটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত RRM স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে। স্টুডিওতে আছেন সোহরাব হাসান এবং আজাদ মজুমদার। আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। এবার আলোচনা করতে চাই জলাবদ্ধতা নিরসনে ঢাকা 2 সিটি কর্পোরেশনের খাল উদ্ধারের ঘোষণা দেওয়া হয়েছে। এটা নিয়ে আগেও এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছিল। সিটি কর্পোরেশনগুলোর এসব উদ্যোগ কতটা সফল হয়েছে বা কতটুকু কাজ হয়েছে একটা প্রশ্ন। আর আমরা যদি বর্ষার হিসাব করি 6 মাস খুব বেশি দেরি নাই আসলে। তো খাল উদ্ধারের কার্যক্রম শেষ পর্যন্ত মানে আগেরগুলোর মতো সাস্টেইন করবে কিনা, নাকি আগের মতোই মুখ থুবড়ে পড়বে? সোহরাব হাসান যদি শুরু করেন। আসলে আমরা তো জলাবদ্ধ অবস্থায় আছি, মানে এখন বর্ষা নেই। আপনি যদি ঢাকার বাইরে যান বা ঢাকার চারপাশের নদীগুলো, বাংলাদেশের ঢাকা শহর একটা কি বলে পৃথিবীর একটা সুন্দর শহর হতে পারত। কারণ এরকম শহরের চারদিকে নদী পৃথিবীর কোথাও নাই, একমাত্র নেদারল্যান্ডে থাকতে পারে। হ্যাঁ, ওই তো পারে ওই ইসে। কিন্তু ঢাকা শহরটাকে আমরা ধ্বংস করেছি, নদীগুলো ধ্বংস করেছি, আপনার জলাভূমি। ঢাকা শহর কিন্তু ঢাকার যে অবস্থান এটা কিন্তু বাংলাদেশের নিচু এলাকা। তাই নিচু এলাকা ভরাট করতে হয়েছে। তাই ভরাট করার ক্ষেত্রে অন্য এলাকা তো ওই জলাবদ্ধই রয়ে গেছে। আর ঢাকার চারপাশে যে জলাশয়গুলো বড় এবং ছোট সবগুলো আমরা ভরাট করে হাউজিং করেছি, স্থাপনা। হ্যাঁ, মানে হাউজিং করেছি, স্থায়ী স্থাপনা। তাহলে শহর বাঁচবে কি করে? খালগুলো সব ভরাট করেছি, নদীকে হত্যা করেছি। তো এখানে এই শুশ্রূষা দিলে হবে না, মানে একেবারে কোরামিন দিলে কোনো কাজ হবে না। এটা চিকিৎসা দরকার, মানে শক্ত চিকিৎসা দরকার, অর্থাৎ অস্ত্রোপচার করতে হবে। সেটি করতে অন্তর্বর্তী সরকার বা এই উপদেষ্টারা রাজি কিনা। কারণ এই উদ্বোধন আমরা অনেকবার দেখেছি, গত 15 বছরে অনেকবার উদ্বোধন হয়েছে, চারপাশের নদী চালু করার অনেক হয়েছে, হাইকোর্ট অনেকবার নির্দেশনা দিয়েছে, কোনো কিছুই মানা হয়নি। কারণ যারা এগুলো দখল করে তারা এত শক্তিশালী, তারা সরকারের চেয়ে শক্তিশালী, তারা পরিবেশবিদদের চেয়ে শক্তিশালী, তারা কি বলে রাজনৈতিক দলের চেয়ে শক্তিশালী। এখন তাদের হাত, মানে তাদের এই যে আগ্রাসন, এটা বন্ধ না করতে পারলে খাল উদ্ধার হবে না, জলাশয় থেকে মানে এই জলাবদ্ধতা থেকে আমরা পরিত্রাণ পাবো না। জি, ধন্যবাদ আজাদ মজুমদার। একই ব্যাপার, এই যে শক্তিশালী বারবার বলা হচ্ছে, যারা দখল করছে তারা শক্তিশালী। মানে রাজনৈতিক সরকার যখন ছিল তখন আমরা এই কথা শুনেছি, কিন্তু এখন তো বিপ্লবী সরকার। এই বিপ্লবী সরকার এই শক্তিশালী প্রভাবশালীদেরকে সরিয়ে কাজ করতে পারবে কিনা? অবশ্যই, আমরা তো বিশ্বাস করি পারবে। আর শক্তিশালী যাদের কথা বলা হচ্ছে এরা মূলত রাজনৈতিক শক্তি। রাজনৈতিক দলগুলোর শক্তিতে শক্তিমান তারা। যখন যে দল ক্ষমতায় থাকে সেই দলের লোকজন যারা আছে তারাই আসলে এই খাল দখল করে নানা রকমের বাণিজ্যের সাথে, জলাশয় দখল করে সেখানে স্থাপনা নির্মাণ সহ নানা ধরনের অপকর্মের সাথে জড়িত। এখন রাজনৈতিক যারা এর আগে যারা এই খাল দখল করে রাজনৈতিক শক্তি
বলে খাল দখল করেছে, তাদের অনেকে পালিয়ে গেছে। এখন নতুন করে কোনো শক্তি যদি না গজায় বা নতুন করে অনেক দখলের কথা আমরা শুনছি, নতুন কোনো দখলদার যদি প্রশ্রয় না পায় রাজনৈতিক দলগুলোর কাছ থেকে, তাহলে অন্তর্বর্তীকালীন সরকার হয়তো খুব বেশি দিন থাকবে না। এটা আসলে সময় সাপেক্ষ একটা কাজ, ওভারনাইট এই সমস্যার সমাধান করা সম্ভব না, কিন্তু অ্যাটলিস্ট কাজটা শুরু করে দিতে পারে। কাজটা এখন আগে কেউ পারেনি বলে নতুন করে আর কেউ পারবে না এই আশঙ্কায় আর কোনো কাজটাই যদি শুরু না হয়, তাহলে তো আর কাজটা হবেই না। কাজটা অন্তত শুরুটাকে আমরা স্বাগতম জানাই, তারপর আমরা দেখি আমাদের চেষ্টাটা কতদূর যায়। বিশ্বাস তো করতে কোনো অসুবিধা নেই, বিশ্বাসটাকে নিয়ে তো আমাদের কাজটা আশা করতে। এর আগে মানে এই সরকারের অনেকগুলো উদ্যোগ আমরা দেখেছি শুরু করেছে বা হচ্ছে, মানে যদি এই যে সিন্ডিকেটের কথাই বলে জিনিসপত্রের দাম নিয়ে, মানে আপনারা কি কেউ কোনোদিন বলেছেন সিন্ডিকেটে কে আছে? ছোট করে যদি আপনারা তো শুধু সিন্ডিকেট শব্দটা বলেন, কিন্তু সিন্ডিকেটে কারা আছে তাদের নাম নিয়ে কি কোনোদিন একটা সংবাদ প্রকাশ করেছেন? আমি আপনাদের কাছেও আশা করব আপনারা শুধুমাত্র পলিটিক্যাল রেটরিক বা এ ধরনের শব্দ উচ্চারণ না করে দয়া করে সিন্ডিকেটে কারা আছে তাদের নামটা নিয়ে একটা রিপোর্ট করেন। তাহলে সিন্ডিকেট কারা আছে জনগণ জানবে, সরকার যদি ব্যর্থ হয় জনগণই তাদেরকে প্রতিরোধ করবে। ধন্যবাদ আজাদ মজুমদার, ধন্যবাদ সরওয়ার হাসান আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক, RRM স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে এই ছিল আজকের মতো। ডিবিসির সঙ্গে থাকুন।